কালকে আমরা কে গ্রেটার দ্যান জিরো কেসটা কমপ্লিট করেছিলাম। কে এর বাকি দুটো কেস পেন্ডিং ছিল, কারণ এখানে একটু মিস্টেক ছিল বইয়ে। তো মিস্টেকটাকে কারেকশন করে আমি আজকে নিয়েছি এবং কারেকশন করে আমি ওটাকে কমপ্লিট করে দিচ্ছি। যখন কে এর মান জিরো, তখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটো কনভার্ট হয়ে যাচ্ছে d2 ক্যাপিটাল এক্স dx ইকুয়ালস টু জিরো অ্যান্ড d ক্যাপিটাল টি dt ইকুয়ালস টু জিরো। d2 ক্যাপিটাল এক্স dx2 ইকুয়ালস টু জিরো, তাকে সলভ করলে আমরা পাচ্ছি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু c4x প্লাস c5। d ক্যাপিটাল টি dt ইকুয়ালস টু জিরো, তাকে সলভ করলে আমরা পাবো t ইকুয়ালস টু c6। দ্যাট ইজ আলটিমেটলি uxt ইন দিস কেস হয়ে গেল c4x প্লাস c5 মাল্টিপ্লাইড বাই c6। আমার প্রেসক্রাইবড কন্ডিশন ছিল u0t ইকুয়ালস টু জিরো, সেটাকে যদি আমরা এর উপরে অ্যাপ্লাই করি, দ্যাট ইজ x ইকুয়ালস টু জিরো পুট করি, তাহলে আমরা ওভারঅল পাচ্ছি c5 c6 ইকুয়ালস টু জিরো। c6 যদি এখানে জিরো হয় তাহলে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ uxt টোটালি জিরো হয়ে যাবে যদি c6 জিরো হয়, কারণ c6 জিরো হওয়া মানে টোটাল সলিউশনটা জিরো। তাহলে এখান থেকে একটাই পসিবিলিটি আমরা পাবো c5 ইকুয়ালস টু জিরো। ব্র্যাকেটে আমরা কজটা লিখে দিয়েছি, c6 ইকুয়ালস টু জিরো লিডস টু ট্রিভিয়াল সলিউশন। তাহলে ফাইনালি c5টা হয়ে গেল জিরো। তাহলে uxt কত হলো? c4x c6। এটাও কিন্তু অ্যাবসার্ড। কেন? তার কারণ তোমাকে বলাই আছে অ্যানাদার কন্ডিশন uat ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ এক্সের জায়গাতে যদি তুমি এ পুট করো তাহলে তুমি জিরো পাবে। তার মানে c6 c4 a ইকুয়ালস টু জিরো। c6 c4 a যদি জিরো হয়, এ তো অবভিয়াসলি নট ইকুয়ালস টু জিরো, কারণ a ইকুয়ালস টু জিরো হলে প্রবলেমটাই থাকবে না। c6টা অবশ্যই নট ইকুয়ালস টু জিরো, কারণ c6 জিরো হলে ট্রিভিয়াল সলিউশন হয়ে যাবে। তাহলে একমাত্র পসিবিলিটি হয়ে গেল c4 জিরো। এবার খেয়াল করে দেখো, অলরেডি তুমি পেয়েছিলে c5 জিরো, এখন তুমি পেলে c4 জিরো। ইন দ্যাট কেসও কিন্তু কি বেরিয়ে আসছে? uxt জিরো। দ্যাট ইজ আমরা যেদিক দিয়েই যাই না কেন, এটা একমাত্র ট্রিভিয়াল সলিউশনেই লিড করছে কন্ডিশনগুলো ইউজ করলে। এবার লাস্টে তোমরা এই লাইনটা লিখে দেবে, this leads to trivial solution u equals to 0 by every cases। প্রত্যেকটা কেসেই কিন্তু আমরা ট্রিভিয়াল সলিউশনই পাচ্ছি, therefore we reject this case। আমরা যদি c6 জিরো নিই তাহলে তো ডেফিনেটলি আমরা ট্রিভিয়াল সলিউশন পাচ্ছি, যদি c6 না জিরো নিই তাহলেও আমরা পাচ্ছি c5 জিরো ফার্স্ট কন্ডিশন থেকে। সেকেন্ড কন্ডিশন থেকে আমরা পাচ্ছি c4 জিরো, তাহলে আলটিমেটলি আবার u জিরো হয়ে গেল। দ্যাট ইজ আমরা এটা যে কেস দিয়েই যাই না কেন, আলটিমেটলি আমরা সেই u ইকুয়ালস টু জিরো এটাই একমাত্র কেস হিসাবে পেয়ে যাচ্ছি। যদি কে আমরা লেস দ্যান জিরো নিই, দ্যাট ইজ থার্ড কেস, আমরা পুট করছি কে ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাবে d2 ক্যাপিটাল এক্স dx2 প্লাস পি স্কোয়ার ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু জিরো। অ্যানাদার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হয়ে যাবে d ক্যাপিটাল টি dt প্লাস সি স্কোয়ার পি স্কোয়ার ক্যাপিটাল টি ইকুয়ালস টু জিরো। এবার এই d2 ক্যাপিটাল এক্স dx2 ইকুয়ালস টু জিরো তার সলিউশন কি হয়? c7 cos px প্লাস c8 sin px। ক্যাপিটাল x ইকুয়ালস টু c7 cos px প্লাস c8 sin px। দেখো আগের বার আমরা সিগুলো শেষ করেছিলাম 7-এ, এই 6-এ, এবার আমরা চলে এসেছি 7-এ। এখানে যে ভুল আছে এটা দেখলেই বুঝতে পারবে, অন্য দিক দিয়েও এখানেও এটা c7 c8 ছিল। যাই হোক, তো আলটিমেটলি ক্যাপিটাল এক্স আমরা পেলাম c7 cos px প্লাস c8 sin px, অ্যান্ড এইটার সলিউশন থেকে আমরা ক্যাপিটাল টি ইকুয়ালস টু পাচ্ছি c9 ই টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ার পি স্কোয়ার টি। তাহলে ফাইনালি uxt হয়ে গেল c7 cos px প্লাস c8 sin px মাল্টিপ্লাইড বাই c9 ই টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ার পি স্কোয়ার টি। তোমরা চাইলে এখান থেকে দুটো কেস করতে পারো। একটা হচ্ছে জেনারেলি যেরকম সলভ চলছে, সলভটা করে ফেলো, বইয়ে সেভাবেই করেছে, কোনো চেঞ্জ করেনি। তোমরা অ্যানাদার একটা জিনিস চাইলে করতে পারো, এই c7 c9কে গুণ করে একটা অ্যানাদার কনস্ট্যান্ট a1 নিয়ে নিতে পারো, c8 c9কে গুণ করে অ্যানাদার একটা কনস্ট্যান্ট b1 নিয়ে নিতে পারো। সেক্ষেত্রে এই বারবার c9টাকে তোমাদের ক্যারি করতে হবে না।
সেটা করতে পারো, সেটা তোমাদের হাতে আছে, তোমরা চাইলে সেটা করতে পারো। তো এবারে আমরা যে কন্ডিশনগুলো, গিভেন কন্ডিশনগুলো দেওয়া আছে সেগুলোকে ইউটিলাইজ করব। গিভেন কন্ডিশন বলছে ইউ 0t ইকুয়ালস টু 0, তার মানে C7 C9 e টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ার পি স্কোয়ার টি ইকুয়ালস টু 0। ই টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ার পি স্কোয়ার টি, এটা তো আরবিটারি সেন্সে আছে, তাহলে এখান থেকে পসিবিলিটি হচ্ছে C7 C9 0। এর মধ্যে যদি C9 0 হয়ে যায় তাহলে আলটিমেটলি UXT 0, দ্যাট ইজ ট্রিভিয়াল সলিউশন। তাহলে একমাত্র পসিবিলিটি কি? C7 ইকুয়ালস টু 0। তার জন্যই আমরা এখানে লিখেছি implies C7 equals to 0, যেহেতু C9 equals to 0 would lead to trivial solution, যেহেতু ওটা ট্রিভিয়াল সলিউশনে পৌঁছে যাচ্ছে। তাহলে এবারে এই যে UXTর এক্সপ্রেশন আছে, এখানে C7 এর জায়গাতে 0 পুট করে দাও, তাহলে তুমি কি পাবে? UXT equals to C8 sin px multiplied by C9 e to the power minus c square p square t, that is this is the UXT. অ্যানাদার কন্ডিশন বলছে UAT ইকুয়ালস টু 0, তাহলে এবার তুমি এখানে x এর জায়গাতে a পুট করো, তাহলে পেয়ে যাবে C8 C9 sin PA e টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ার পি স্কোয়ার টি ইকুয়ালস টু 0। তাহলে e টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ার পি স্কোয়ার টি এটা আপাতত আরবিটারি সেন্সে আছে, তাহলে এটা নিয়ে ভাবার কিছু নেই। C8 C9 যদি C9 0 হয় তাহলে অটোমেটিক্যালি ওটা ট্রিভিয়াল সলিউশন দেবে। UXT স্ট্রাকচারটা দেখে নাও, C9 0 হলে এটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। C8 যদি 0 হয়, তুমি অলরেডি প্রুভ করেছিলে C7 0, এবার যদি C8 0 হয় তাহলে ওভারঅল UXT কিন্তু আবার 0 হয়ে যাবে, দ্যাট ইজ আবার ট্রিভিয়াল সলিউশন হয়ে যাবে। তাহলে C8 এবং C9 দুজনের যেই 0 হোক না কেন আলটিমেটলি এটা ট্রিভিয়াল সলিউশন দেবে। তাহলে ফর নন ট্রিভিয়াল সলিউশন একমাত্র পসিবিলিটি sin PA equals to 0, that is PA equals to n pi, that is P equals to n pi by a। তাহলে এই যে UXT এক্সপ্রেশন, কনভার্টেড এক্সপ্রেশন C7 equals to 0 পুট করার পর তুমি যেটা পেয়েছিলে সেখানে P এর জায়গাতে n pi by a বসিয়ে দিলে তোমরা পেয়ে যাচ্ছ UXT equals to C8 sin n pi x by a C9 e to the power minus c square t n square pi square by a square। এবার একটা করে জিনিস খেয়াল করে দেখো, এই যে n এর মান 1 2 3 4 যতই যাই তুমি বসাবে, রেসপেক্টিভ কনস্ট্যান্টটাও কিন্তু করসপন্ডিংলি চেঞ্জ হতে থাকবে। এটা তোমাদের কাছে নতুন নয়, আমি এর আগেও বলেছি। তাহলে কনস্ট্যান্টটাও আইডেন্টিফাই করার প্রয়োজন পার্টিকুলার n এর ভ্যালুর এগেনস্টে, যে কারণে আমরা C8 C9 কে মাল্টিপ্লাই করে বসিয়ে দিই এখানে an, যাতে n ইকুয়ালস টু 1 বসালে আমরা A1 কার বেসিসে ওই কনস্ট্যান্টটা আসছে সেটা আইডেন্টিফাই করতে পারি। এবং প্রত্যেকটা n এর ভ্যালুর জন্য আমরা কিন্তু একটা করে UXT পাবো। n1 হলে একটা UXT পাবো, n2 হলে একটা UXT পাবো, n3 হলে একটা UXT পাবো। সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এখানে বসিয়ে দিই UNXT। তাহলে ফাইনালি UNXT আমরা লিখতে পারি কি? ক্যাপিটাল N sin n pi x by a e to the power minus c square n square pi square t by a square, n equals to 1 2 3 ডট 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 চলতে থাকবে। প্রত্যেকটা রেসপেক্টিভ n এর ভ্যালুর জন্য আমরা একটা করে U1XT পাবো। প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলছে সামেশন অফ অল UNXT আর দ্য ইজ দ্য মোস্ট জেনারেল সলিউশন, দ্যাট ইজ UXT কত? সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an sin n pi x by a e to the power minus c square n square pi square t by a square। এখনও আমার বাকি থেকে গেছে সেটা হচ্ছে ক্যাপিটাল an এর ভ্যালু বের করা বাকি থেকে গেছে। আমরা t ইকুয়ালস টু 0 পুট করলে কন্ডিশন দেওয়া আছে UX0 হচ্ছে fx, তাহলে অটোমেটিক্যালি তুমি এই এক্সপ্রেশনে t ইকুয়ালস টু 0 পুট করো, তাহলে UX0 fx কত হয়ে যাবে? সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an sin n pi x by a। এখান থেকে তোমাকে এই এক্সপ্রেশনটা থেকে তোমাকে an এর ভ্যালু বের করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো এখানে রেফার বলে দেওয়া আছে, তোমাদের কোনো প্রয়োজন নেই কারণ আমি তোমাদের এটাকে বুঝিয়ে দিয়েছি। বোথ সাইডে sin n pi x by a দিয়ে গুণ করবে, 0 টু a ইন্টিগ্রেট করবে, তাহলে এদিকে পেয়ে যাবে ইন্টিগ্রেশন 0 টু a fx sin n pi x by a dx, আর ওদিকে পেয়ে যাবে an ইন্টু a by 2, দ্যাট ইজ ফাইনালি তুমি an এর ভ্যালু পাবে বাই হাফ ফুরিয়ার সাইন সিরিজ
an equals to 2 by a integration 0 to a fx sin n pi x by a dx। এই an এর ভ্যালুটা তুমি নিয়ে গিয়ে বসিয়ে দেবে যখন এই এক্সপ্রেশনটাতে uxt, তাহলেই তুমি ফাইনাল সলিউশন অফ দ্য গিভেন প্রবলেম পেয়ে যাবে। এটাও কিন্তু অ্যাজ এ থিওরি তোমরা কনসিডার করবে। এটা এমন একটা থিওরি ছিল কি যেখানে কি ছিল না, কন্ডিশনগুলো বলা ছিল। এরপর আমরা চলে যাব প্রবলেমে, যেখানে কোনো কন্ডিশন বলা নেই, জাস্ট ওটা অ্যাজ এ প্রবলেমই কিন্তু সলভ হবে। কি বলেছে? সলভ দ্য ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন del 2u del x2 equals to 1 upon c square del u del t with boundary conditions u0t equals to u lt equals to 0 and limit t tends to infinity u xt equals to 0। এই প্রবলেমটা আমি বলবো খুব ভালোভাবে পড়তে। পরীক্ষাতে আমাদের মধ্যে এতক্ষণ অবধি প্রবলেমগুলো করে একটা কনসেপ্ট নিশ্চয়ই জেনারেট হয়েছে যে কোনো পরিস্থিতিতে আমরা এই কনস্ট্যান্টগুলো এন বিএন এদের ভ্যালুকে বের করে ফেলতে পারি। এই কনসেপ্টটা আমাদের মধ্যে কিন্তু এতদিনে তৈরি হয়ে গিয়েছে যে আমরা চাইলেই এন বিএন এদের ভ্যালুগুলো বের করে ফেলতে পারি, কিন্তু সব সময়তে সেটা কিন্তু সম্ভব হয় না। কখনো কখনো কিন্তু এন বিএন বের করাও সম্ভব হয় না, সেটা কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে বুঝে নিতে হবে। এই প্রবলেমটা একটু আলাদা প্রবলেম। এখানে এই যে কন্ডিশনটা দিয়েছে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি uxt ইকুয়ালস টু 0, এই ধরনের কন্ডিশনটা খুব বেশি কোনো কাজে কিন্তু এক্ষেত্রে লাগবে না। এটা জাস্ট এটুকু আমাকে এনশিওর করবে যে আমি সঠিক ট্র্যাকে যাচ্ছি না ভুল ট্র্যাকে যাচ্ছি, এর বেশি কিছু নয়। এই প্রবলেমটা ভালোভাবে বুঝে নেওয়াটা খুব জরুরি। তো ইকুয়েশন এখানে জেনারেল ইকুয়েশন এর আগে আমাদের যে ফরম্যাটে ছিল সে ফরম্যাটেই আছে, del tu del x2 ইকুয়ালস টু 1 upon c স্কয়ার del u del t। আমরা প্রথমে যখন থিওরিটা করি আমরা বলেছিলাম যদি টেম্পারেচার ফাংশন এর সাথে ডিক্রিজ করে, ওর ইনক্রিজ করলে টেম্পারেচার ডিক্রিজ করে, তাহলে আমরা সবসময় মাইনাস পি কন্ডিশনটাই নেব, মাইনাস পি স্কোয়ারটাও নেব। আগের থিওরিটাতেও কিন্তু আমরা দেখালাম যে কে এর ভ্যালু মাইনাস পি স্কোয়ারই হবে। এবারে যখন আমরা এই যে হিট ইকুয়েশন বলা থাকবে আমরা কে এর ভ্যালু মাইনাস পি স্কোয়ার নিয়েই কিন্তু কাজ করব, কারণ পার্টিকুলারলি আমরা যখন হিট ইকুয়েশনে কাজ করছি আমরা কে এর ভ্যালু মাইনাস পি স্কোয়ারই নিয়ে নেব, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই কন্ডিশনটার কাজটা কি এটা তোমাদেরকে একটু ভালো করে আমি দেখে নেওয়ার জন্য বলছি। দেখো এখানে ইকুয়েশনে কোনো চেঞ্জ নেই, del 2u del x2 ইকুয়ালস টু 1 upon c স্কয়ার del u del t। ঠিক আছে, তুমি মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল ইউজ করো। তুমি ইউজ করছো uxt ইকুয়ালস টু ক্যাপিটাল xx ক্যাপিটাল tt, তাহলে del u del x আর del 2u del x2 কত পাবে? del 2u del x2 হয়ে যাবে ক্যাপিটাল t d2 ক্যাপিটাল x dx2, আর del u del t কত হবে? ক্যাপিটাল x d ক্যাপিটাল t dt। তাহলে সবটা নিয়ে গিয়ে তুমি এক নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে ফাইনালি তুমি এই স্ট্রাকচারটা পেয়ে যাবে 1 upon ক্যাপিটাল x d2 ক্যাপিটাল x dx2 ইকুয়ালস টু 1 upon c স্কয়ার ক্যাপিটাল t d ক্যাপিটাল t dt। এই স্ট্রাকচারটা তুমি পেয়ে যাবে। যেহেতু এর এক সাইডে x আছে এবং এক সাইডে t এর ফাংশন এবং তারা আইডেন্টিক্যাল, তাহলে এটা আইডেন্টিক্যাল তখনই সম্ভব যখন আইদার সাইড ইকুয়াল টু সেম কনস্ট্যান্ট। তো সেটাই এখানে আমাদের লেখা আছে, প্রতিটা প্রবলেমেই লেখা থাকছে, এটা নতুন কিছু নয় তোমাদের কাছে। হেয়ার LHS ইজ এ ফাংশন অফ x alone and RHS is a function of t alone. Since the variables x and t are independent, therefore two sides would be equal if each side is equal to the same constant. তাহলে আমরা কনস্ট্যান্টটা উইদাউট এনি হেজিটেশন এখানে মাইনাস পি স্কোয়ারই ধরে নেব। আমরা দুটো থিওরি করেছি, একটা জেনারেল থিওরি আর একটা হচ্ছে কন্ডিশনের রেসপেক্টে, দুক্ষেত্রেই এটা মাইনাস পি স্কোয়ারই এসেছে। তাহলে 1 upon ক্যাপিটাল x d2 ক্যাপিটাল x dx2 ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার বসবে, 1 upon c স্কোয়ার ক্যাপিটাল t d ক্যাপিটাল t dt ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার বসবে। দ্যাট ইজ এটা আলটিমেটলি দুটো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে গেল d2 ক্যাপিটাল x dx2 প্লাস p স্কোয়ার ক্যাপিটাল x ইকুয়ালস টু 0 অ্যান্ড d ক্যাপিটাল t dt প্লাস p স্কোয়ার c স্কোয়ার ক্যাপিটাল t ইকুয়ালস টু 0, যার মধ্যে এর ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা হবে ক্যাপিটাল x ইকুয়ালস টু c1 cos px প্লাস c2 sin px। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন হবে t ইকুয়ালস টু c3 e টু দি পাওয়ার মাইনাস c স্কোয়ার p স্কোয়ার t। তাহলে ফাইনালি তুমি uxt পেয়ে যাবে এদের দুজনের গুণফল, দ্যাট ইজ c1 cos px প্লাস c2 sin px মাল্টিপ্লাইড বাই c3 e টু দি পাওয়ার মাইনাস c স্কোয়ার p স্কোয়ার t। এবার এই c1 c3 কে আমি a1 করে নিলাম,
C2 C3 কে আমি A2 করে নিলাম, এতে একটা কনস্ট্যান্ট আমাদেরকে কম ক্যারি করতে হবে। এটা আমি আগের প্রবলেমটা করার সময়তেও দেখবে বলেছি। তাহলে ফাইনালি এটা চলে আসলো A1 cos px প্লাস A2 sin px e টু দি পাওয়ার মাইনাস c স্কোয়ার p স্কোয়ার t। তোমার যে কন্ডিশনগুলো দেওয়া ছিল সেটা কি কি দেওয়া ছিল? u0t ult ইকুয়ালস টু 0 এবং লিমিট t টেন্ডস টু ইনফিনিটি uxt ইকুয়ালস টু 0। তুমি হয়তো মনে মনে এরকম ভেবে ফেলেছো অলরেডি আগের প্রবলেমগুলো করে তোমার যে এক্সপিরিয়েন্স হয়েছে তাতে, যে হ্যাঁ আমরা ওই A1 আর A2 মানটা প্রথম দুটো কন্ডিশন থেকে পাবো, আর লাস্টের মানটা অ্যানাদার যদি কোনো কনস্ট্যান্ট থেকে থাকে তার মানটা আমরা ওই লিমিট t টেন্ডস টু ইনফিনিটি uxt থেকে পাবো। না বাবা, তা পাবে না। এখানে তুমি একটা কনস্ট্যান্টের মানই বের করতে পারবে, অ্যানাদার আরবিটারি কনস্ট্যান্টটা এক্ষেত্রে কিন্তু থেকে যাবে, তার ভ্যালুটা নিয়ে কিছু করা যাবে না। এই যে কন্ডিশনটা লিমিট t টেন্ডস টু ইনফিনিটি uxt ইকুয়ালস টু 0, এটা শুধু তোমার এটা আইডেন্টিফাই করতে লাগবে যে ইউ তুমি পেলে সেটা সঠিক আছে কিনা। খেয়াল করে দেখো, এই ফাংশনটাকে যদি তোমরা মনে মনে একটু ভাবো তাহলে লিখতে পারবে A1 cos px প্লাস A2 sin px বাই e টু দি পাওয়ার c স্কোয়ার p স্কোয়ার t, এটা তুমি পাবে। এবার দেখো t টেন্ডস টু ইনফিনিটি, x কিন্তু এখানে যেমন ছিল তেমনই আছে, তাহলে উপরের যে কোয়ান্টিটি A1 cos px plus A2 sin px, that is the numerator, এটা কিন্তু এখানে ফাইনাইট, বাই e টু দি পাওয়ার c স্কোয়ার p স্কোয়ার t, এবং t যাচ্ছে ইনফিনিটি, দ্যাট ইজ 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি, দ্যাট ইজ 1 বাই ইনফিনিটি, দ্যাট ইজ 0। তার মানে এই যে অ্যান্সারটা আমরা পেলাম আপাতত, যেখানে দুটো আরবিটারি কনস্ট্যান্ট এখনো কিন্তু বর্তমান আছে A1 আর A2, এই যে সলিউশনটা পেলাম uxt, সে কিন্তু এই যে কন্ডিশন লিমিট t টেন্ডস টু ইনফিনিটি uxt ইকুয়ালস টু 0 তাকে স্যাটিসফাই করছে। তার মানে আমাদের যে সলিউশনটা আছে, সলিউশনটা আপাতত সঠিক ট্র্যাকেই আছে। আমরা যে কনস্ট্যান্টের মানটা নিয়েছিলাম ডিরেক্টলি মাইনাস p স্কোয়ার, সেটা ভুল কিছু নিইনি, সেটা সঠিকই নিয়েছি, কোনো অসুবিধা নেই। আমাদের যে সলিউশনটা আছে, সলিউশনটা সঠিক ট্র্যাকেই আছে, কারণ যে uxt-র মান বেরিয়েছে A1 cos px প্লাস A2 sin px বাই e টু দি পাওয়ার c স্কোয়ার p স্কোয়ার t, সে কিন্তু লিমিট t টেন্ডস টু ইনফিনিটিতে অলওয়েজ 0 হচ্ছে, কারণ তার উপরের পোর্শনটা ফাইনাইট, নিচের পোর্শনটা ইনফিনিটি, 1/ইনফিনিটি 0। তার মানে ইকুয়েশন 3 সে কিন্তু ইকুয়েশন 5কে বা কন্ডিশন 5কে স্যাটিসফাই করছে, তাহলে ও কিন্তু ঠিক ট্র্যাকে আছে। এইটুকুই কাজে লাগবে, এ কিন্তু কোনো কনস্ট্যান্ট ডিটারমাইন করতে কাজে লাগবে না। সাধারণত চোখে দেখে মনে হতে পারে যে ও আমার কোনো কনস্ট্যান্ট ডিটারমাইন করতে কাজে লাগবে, সাধারণত লাগবে না। এই প্রবলেমটা ভালো করে দেখে নেবে পরীক্ষার আগে। এবার তুমি জানো u0t হচ্ছে 0, তাহলে t তো t আরবিটারি সেন্সে থাকবে, x এর জায়গায় 0 পুট করো, তাহলে A1 e টু দি পাওয়ার মাইনাস c স্কোয়ার p স্কোয়ার t হচ্ছে 0। t তো আরবিটারি সেন্সে আছে, তাহলে একমাত্র পসিবিলিটি A1 ইকুয়ালস টু 0। তাহলে এই যে এক্সপ্রেশন আছে এখানে A1 এর জায়গাতে 0 বসিয়ে দাও, তাহলে uxt কত পাবে? A2 sin px e টু দি পাওয়ার মাইনাস c স্কোয়ার p স্কোয়ার t, x এর জায়গাতে l বসিয়ে দাও, তাহলে ult 0, তাহলে A2 sin pl e টু দি পাওয়ার মাইনাস c স্কোয়ার p স্কোয়ার t ইকুয়ালস টু 0। e টু দি পাওয়ার মাইনাস c স্কোয়ার p স্কোয়ার t এটা আরবিটারি সেন্সে আছে, মেটে গেল। A2 যদি 0 হয় তাহলে তো ওভারঅল uxt এটা পুরোটাই 0 হয়ে গেল, আবার ট্রিভিয়াল সলিউশন হয়ে গেল। তাহলে একমাত্র পসিবিলিটি কি? sin pl ইকুয়ালস টু 0, তাহলে pl হচ্ছে n পাই, p হচ্ছে n পাই বাই l, তাহলে অটোমেটিক্যালি uxt-টা কত হয়ে গেল? A2 sin n পাই x বাই l e টু দি পাওয়ার মাইনাস c স্কোয়ার n স্কোয়ার পাই স্কোয়ার t বাই l স্কোয়ার। ওকে, p স্কোয়ার আছে, l স্কোয়ার হবে, হ্যাঁ এটা হয়ে গেল। এবার দেখো এই যে কনস্ট্যান্টটা পড়ে থাকলো A2, সে প্রত্যেকটা n এর ভ্যালুর জন্য তাকে ডিস্টিংগুইশ করার দরকার, এবং রেসপেক্টিভ uxt-টাকেও ডিস্টিংগুইশ করার দরকার। তার জন্য আমরা uxt-কে কনভার্ট করে দিই un দিয়ে, কনস্ট্যান্টটাকে কনভার্ট করে দিই an দিয়ে। এখানে এরা p এর মানটা বসায়নি, তুমি যখন খাতায় লিখবে বসিয়ে নেবে। তাহলে ফাইনালি সলিউশনটা কি হলো? বাই প্রিন্সিপল অফ সুপারপজিশন সামেশন unxt, দ্যাট ইজ দিস ইজ দ্য জেনারেল সলিউশন। এখানে কিন্তু an-টাকে নিয়ে কিছু করা সম্ভব নয়, ঠিক আছে? আগেরগুলোতে যেহেতু একটা ইনিশিয়াল কন্ডিশন লাস্টে দেওয়া থাকছিল, সেটার গ্রাউন্ডে আমরা an-টাকে বের করে ফেলতে পারছিলাম, এখানে কিন্তু দেওয়া নেই, তাই এটা কিন্তু আরবিটারি রেসপেক্টেই থাকবে। এবং কেউ এটা ভেবে বসবে না যে এটা দিয়ে ওটাকে সলভ মানে an-কে বের করা সম্ভব, তা কিন্তু বের করা সম্ভব নয়। এই জন্যই এই প্রবলেমটা স্পেশাল প্রবলেম।